দুলাভাই যদি এমন লাজুক হয় তাহলে তোকে সে ভালোবাসে কেমনে? মানে বোঝাতে চাইছিলাম সে তোকে আদর করে কেমনে? না সেটাও পারে না। তোরা স্বর্ণার মুখে এমন কথা শুনে ওর মাথায় একটা আমাদের জীবন কথা। বিছানা থেকে নাম নাম বলছি। এই বলে তোরা চকলেট, আইসক্রিমের বক্স, চিপসের প্যাকেট সব ছুঁড়ে ফেলে দিল বাইরে। তারপর কুষাণকেও টেনে রুম থেকে বের করে দিল। কি হয়েছে তোরা, পাগল হয়ে গেলে? কুষাণের প্রশ্নের কোনো উত্তর দিল না তোরা। সে কুষাণকে দাঁড়িয়ে রেখে তাড়াতাড়ি ঘরের দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ল আর চিৎকার করে বলতে লাগলো, আমি নাকি চিপস আর চকলেটের জন্য কাঁদছি? আমি কি ছোট বাচ্চা? চিপস আর চকলেট না আনাতে কাঁদবো? সে যে আমার ইমোশন বুঝতেই পারে না। আমার সাথে কখন কি হচ্ছে, কে কি বলছে আমাকে, আমার মন খারাপ কেন, সে কিছুই বুঝতে পারে না। সেই বলদ নাকি আবার আমার ভালোবাসার মানুষ। অনেক ধরনের বলদ দেখেছি, কিন্তু এরকম বলদ দেখি নাই। থাক, আজ তুই বাইরে থাক। সারা রাত মশার কামড় খাওয়ার পর যদি একটু বুদ্ধি হয়, মশারাও তোর থেকে অনেক বুদ্ধিমান। এইদিকে কুষাণ বারবার দরজা ধাক্কাতে লাগলো আর তোরা তোরা বলে ডাকতে লাগলো। তোরা যেন আজ কুষাণের কথা শুনতেই পারছে না। সে চুপচাপ বেডে শুয়ে থাকলো। হঠাৎ কুষাণ ইরার রুমের দরজা খোলার শব্দ শুনতে পেল। তখন কুষাণ তাড়াতাড়ি চকলেট, আইসক্রিমের বক্স, চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়ে সুমনের ঘরের দিকে চলে গেল। কারণ সুমন দরজা খোলা রেখেই ঘুমায়। ইরা এই রাতের বেলা পানি খাওয়ার জন্য উঠেছে। পানি নেই দেখে সে বাইরে এসেছে, কিন্তু কুষাণকে দেখতে পেল না। কুষাণ তার আগে সুমনের রুমে ঢুকে গেছে। এদিকে সুমন গভীর ঘুমে আচ্ছন্ন। সে জানেই না তার রুমে কুষাণ এসেছে। কুষাণ এবার সুমনের ফোন নিয়ে তোরাকে কল করলো, কিন্তু তোরা রিসিভ করলো না। তখন কুষাণ আবার কল করলো, এবার তোরা রিসিভ করলো। তোরা হ্যালো বলতেই কুষাণ বলল, আমার অপরাধ কি? তোরা কেন সব কিছু ছুঁড়ে ফেলে দিলে? আর আমাকে এভাবে কেন রুম থেকে বের করে দিলে? প্লিজ উত্তর দাও। কুষাণ পুরো কথা শেষ না করতেই তোরা কল কেটে দিল। কুষাণ আবার কল দিল। এবার তোরা বিরক্ত হয়ে সুমনের নাম্বারটাই ব্লক করে দিল। কুষাণ এবার একদম অস্থির হয়ে গেল। সে বুঝতেই পারছে না তোরা রাগের কারণটা কি। কুষাণ রুমের মধ্যে অনবরত পাইচারি করতে লাগলো। সে আর কোনো উপায় খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নিল আবার সে তার রুমের সামনে যাবে আর তোরাকে ডাকবে। যেই ভাবা সেই কাজ। কুষাণ চুপি চুপি সুমনের রুম থেকে বের হয়ে আগে চারপাশ দেখে নিল। কাউকে দেখতে না পেয়ে এক দৌড়ে চলে গেল নিজের রুমের সামনে। আবার তোরা তোরা বলে ডাকতে লাগলো। তোরা যখন দরজা খুলে দিচ্ছিল না, তখন কুষাণ মিনতি করে বলল, তোরা প্লিজ খুলে দাও দরজাটা। বিশ্বাস করো, আমি কোনো কথা বলবো না তোমার সাথে, জিজ্ঞেসও করবো না কেন এভাবে সবকিছু ছুঁড়ে ফেলে দিলে। আমি শুধু চুপচাপ গে শুয়ে পড়ব। কিন্তু তোরার কোনো সাড়া নেই। তোরা তোরা তুমি আবার ঘুমিয়ে পড়েছ নাকি? আমি কি আজ বাইরে ঘুমাবো? প্লিজ খুলে দাও দরজাটা। কামিনী ঘুমের ঘরে জারিফ চৌধুরীকে বললেন, এই দেখো তো একটু, কুষাণ ডাকছে নাকি আমাকে? জারিফ চৌধুরী ঘুম ঘুম কণ্ঠে বললেন, কামিনী, এখন রাত কটা বাজে জানো? কুষাণ কেন তোমাকে এত রাতে ডাকবে? সে মনে হয় ঘুমিয়ে পড়েছে। কামিনী উঠতে ধরলে জারিফ চৌধুরী বললেন, তুমি শুয়ে থাকো, দেখছি আমি। এই বলে জারিফ চৌধুরীর চোখ ডলতে ডলতে রুম থেকে বের হলেন। দরজা খুলে দেখেন কেউ নেই। তবে তিনি কুষাণের ঘরের সামনে আবছা কিছু দেখতে পেলেন। বললেন, কে রে ওখানে দাঁড়িয়ে? অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না কুষাণকে, তবে বোঝা যাচ্ছিল কেউ একজন দাঁড়িয়ে আছে দরজার সামনে। কুষাণ কোনো উত্তর দিল না। সে চুপচাপ সরে যেতে লাগলো। জারিফ চৌধুরী অন্ধকারে কিছু দেখতে না পেয়ে লাইট অন করলেন, কিন্তু ভুলক্রমে তিনি বারান্দার লাইট জ্বালালেন। কুষাণ জারিফ চৌধুরীকে সুইচ অন করতে দেখে আবার সুমনের ঘরের দিকে দৌড় দিল। কারণ তাকে এভাবে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলে আর তোরাকে ঘরের দরজা লাগিয়ে ঘুমিয়ে থাকতে দেখলে নতুন আরেক ঝামেলা হবে।
জারিফ চৌধুরী সুমনের ঘরের দিকে কাউকে যেতে দেখে চিল্লাতে চিল্লাতে তিনিও সুমনের রুমে ঢুকে গেলেন। এইদিকে কুষাণ সোজা সুমনের ব্যালকনিতে চলে গেছে। জারিফ চৌধুরী চিল্লানি শুনে কামিনী এক লাফে বেড থেকে নেমে এলেন, জোরে জোরে জারিফকে ডাকতে লাগলেন। জারিফ চৌধুরী চিৎকার শুনে সুমনও চমকে উঠল। বড় আব্বু, তুমি এ রুমে? জারিফ চৌধুরী কোনো কথা না বলে এদিক ওদিক খুঁজতে লাগলেন, কিন্তু কাউকেই খুঁজে পেলেন না। সুমন বলল, কি হয়েছে বড় আব্বু, কাকে খুঁজছেন এভাবে? কেউ একজন ঢুকেছে তোর রুমে? দূর, কে ঢুকবে? না ঢুকেছে। সুমনও খুঁজতে লাগলো। এদিকে কামিনীও এসে গেছে সুমনের রুমে। জিজ্ঞেস করতে লাগলেন, কি হয়েছে, কেন চিৎকার করলে? জারিফ চৌধুরী বললেন, একজনকে এইদিকে আসতে দেখলাম। কামিনী বললেন, ও মোর আল্লাহ, কাকে দেখলে? নিশ্চয়ই শত্রুপক্ষের কেউ এসেছে। আমার কুষাণ ঠিক আছে তো? এই বলে কামিনী কুষাণের দরজায় গিয়ে ধাক্কা দিতে লাগলেন। তোরা ভাবলো কুষাণ বোধহয় ধাক্কা দিচ্ছে, তাই সে খুলল না। জারিফ চৌধুরী কামিনীকে দরজা ধাক্কাতে দেখে বললেন, এই কি করছো? দেখতেই তো পারছো দরজা লাগানো, ওরা মনে হয় ঘুমিয়ে পড়েছে। এই বলে জারিফ চৌধুরী কামিনীকে নিয়ে রুমে চলে গেলেন। জারিফ চৌধুরী চিৎকার শুনে সোনিয়াও জেগে উঠল। সে চোখ ডলতে ডলতে এগিয়ে এলো। যখন দেখলো তার ভাইয়ের রুমে আলো জ্বলছে, তখন সোনিয়া সোজা সুমনের রুমে ঢুকলো। বলল, ভাইয়া কি হয়েছে, এত হইচই কেন? সুমন কিছু বলার আগেই সোনিয়ার চোখ গেল টেবিলের ওপর। সোনিয়া চকলেটের আইসক্রিমের বক্স হাতে নিয়ে বলল, ভাইয়া এগুলো কার, তুই এনেছিস? সুমন বলল, তোর মনে হয় এখনো ঘুম কমপ্লিট হয়নি, তাই ভুলভাল বকছিস। নিজে এনে এখন নিজেই বলছিস কে এনেছে এগুলো। সোনিয়া চিন্তায় পড়ে গেল। সে তো আজ বাইরে যায়নি, তবে এগুলো কে আনলো? সোনিয়া ভাবলো তার ভাই যখন বলছে এগুলো তার, তাহলে সে তো সাথে করে নিয়ে যেতে পারে। এই ভেবে সোনিয়া চকলেট আর আইসক্রিমের বক্স নিয়ে যেতে ধরলো। এই দাঁড়া দাঁড়া, তুই কখন আনলি এসব? তুই তো আজ কলেজেই যাসনি। রাখ, অন্য মানুষের জিনিস এভাবে নিয়ে যেতে লজ্জা লাগে না? সোনিয়া রাগ করে চকলেটের আইসক্রিমের বক্স রেখে বলল, তুই তো বললি এগুলো আমি নিয়ে এসেছি, যা ভাগ এখান থেকে, জীবনে 10 টাকা খরচ করিস না আর তুই আনবি এসব? সোনিয়া বলল, যেই আনুক, এগুলো এখন আমার। এই বলে সে চকলেট আর আইসক্রিমের বক্স নিয়ে দৌড় দিল। আইসক্রিম আর চকলেট গলে যাওয়ায় সোনিয়া সেগুলো ফ্রিজে রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। হঠাৎ জারিফ চৌধুরী আবার সুমনের রুমে এলেন, কারণ তিনি নিজের চোখে কাউকে ঢুকতে দেখেছেন। তিনি আবার ভালো করে চারপাশ দেখতে লাগলেন। ব্যালকনির দিকে যেতে ধরলে তখন সুমন বলল, বড় আব্বু, তুমি চকলেট আর আইসক্রিমের বক্স এনেছিলে? জারিফ চৌধুরী ঘুরে তাকিয়ে বললেন, না তো, কিসের চকলেট বক্স আর কিসের আইসক্রিম বক্স? টেবিলের উপর কে যেন রেখে গেছে, তুমি মনে হয় এনেছিস, আর কি আনবে? ঘুমিয়ে পড়ো এখন, দরজা ভালো করে লাগিয়ে ঘুমাবি। তোর এই বদ অভ্যেস কবে যে যাবে? এইভাবে দরজা খোলা রেখে কেউ ঘুমায় নাকি? এই বলে জারিফ চৌধুরী চলে গেলেন। সুমন শুতে যাবে, হঠাৎ খেয়াল করলো কতগুলো চিপসের প্যাকেটও আছে। সোনিয়া চিপসগুলো দেখেনি, তা না হলে এগুলো নিয়ে যেত। চিপসের প্যাকেট দেখে সুমনের আর লোভ মানল না। সে একটা প্যাকেট ছেড়ে খেতে লাগলো আর ভাবতে লাগলো, সত্যি কি সে নিজেই এসব এনেছে? কিন্তু কখন এনেছে? সুমনের এবার ভয় হতে লাগলো, যদি সত্যি কেউ এসে থাকে তার রুমে, আর সেই অচেনা ব্যক্তি যদি তার জন্য এসব নিয়ে আসে, তাকে আবার কেউ মেরে ফেলানোর ফন্দি করছে না তো? সুমনের মনে নানা রকম প্রশ্ন জাগতে লাগলো। শেষমেশ সে চিপসের প্যাকেট রেখে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। তোরা ঘরের দরজা বন্ধ করে শুয়ে থাকলেও কিছুতেই ঘুমাতে পারছিল না। নানা রকম চিন্তা আসছিল তার মনে। কুষাণ কত করে মিনতি করলো, তবুও সে খুলে দিল না দরজাটা। না জানি বেচারা এখনো দাঁড়িয়েই আছে দরজার সামনে। এইভাবে কুষাণকে বাইরে রেখে তার কি ঘুম আসবে? দেখি বলদটা এখন কি করে, ওকে দেখেই আবার বন্ধ করে দেব দরজাটা। এই ভেবে তোরা ঘরের দরজা খুলে দিল, কিন্তু কুষাণকে সে দেখল না। তোরা ভাবলো হয়তো কুষাণ সুমনের রুমে, একবার কি যাব সেখানে? এই ভেবে তোরা সোজা সুমনের রুমে গেল। এদিকে জারিফ চৌধুরী এখনো নোটিস করছিলেন সুমনের রুম, কারণ তিনি নিশ্চিত ছিলেন কেউ না কেউ রুমে ঢুকেছে, কারণ তিনি নিজের চোখে দেখেছেন। তোরাকে সুমনের রুমে যেতে দেখে জারিফ চৌধুরী অবাক হলেন।
তিনি নিজেও তোড়ার পিছু পিছু গেলেন। তোড়াকে দেখা মাত্র সুমন উঠে বসে বলল, ভাবি তুমি এত রাতে এ রুমে? তোড়া চারপাশে তাকিয়ে দেখলো কুষাণ নেই। তখন সে বলল, তোমার ভাই কই? ভাই? কোন ভাই? তোমার কয়টা ভাই আছে? কুষাণ ভাই? হ্যাঁ। জানি না তো। তোরা বলল, কিন্তু কুষাণ তো তোমার রুমেই ছিল। বলো কি? ভাইয়া আমার রুমে কেন আসবে? তোরা সুমনের ফোনটা দেখিয়ে বলল, কিছুক্ষণ আগে কুষাণ তো তোমার নাম্বার থেকে কল দিয়েছিল আমাকে। সুমন কিছুই বুঝতে পারছিল না কুষাণ কেন তার নাম্বার থেকে তোরাকে কল দেবে। সে চেক করতে লাগলো, কিন্তু কুষাণ কথা বলা শেষ করেই তোরার নাম্বার ডিলিট করে দিয়েছে। তখন তোরা কুষাণ কুষাণ বলে ডাকতে লাগলো, কিন্তু বের হয়ে এলো না কুষাণ। তোরা এবার ভয় পেয়ে গেল, তাহলে কুষাণ গেল কোথায়? হঠাৎ ব্যালকনির দরজার ছিটকিনি খুলে কুষাণ বের হয়ে এলো, তবে সে কারোর সাথে কোনো কথা বলল না। চুপচাপ সুমনের রুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে গেল। সুমন হাঁ করে তাকিয়ে রইল। সে এতক্ষণে বুঝতে পারল ব্যাপারটা। তাহলে জারিফ চৌধুরী ঠিকই দেখেছেন, আসলেই কেউ একজন ঢুকেছিল তার রুমে। তাহলে এই হলো আসল কাহিনী। জারিফ চৌধুরী এখনো বাইরে দাঁড়িয়ে আছেন। সুমন তোড়াকে বলল, ভাবি তোমরা কি ঝগড়া করেছ? ভাইয়া এ রুমে কেন এসেছিল? তোড়া বলল, ভাইয়া তোমার সাথে ঝগড়াও করে? তোড়া বলল, তাল কথা বলি। এই বলে সে সুমনের রুম থেকে বের হলো। হঠাৎ জারিফ চৌধুরী ডাক দিলেন, মা তোড়া। জারিফ চৌধুরীর কণ্ঠ শুনে তোড়া চমকে উঠল। সে ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালো, কারণ এত রাতে তাকে সুমনের রুমে দেখে জারিফ চৌধুরী কে জানে কি ভাবেন। জারিফ চৌধুরী কিছু জিজ্ঞেস করার আগেই তোড়া নিজেই গড়গড়ে করে বলল, আসলে আব্বু কুষাণ এতক্ষণ সুমনের রুমে ছিল, তাকে ডাকতেই এসেছিলাম আমি। জারিফ সাহেব নিজেও কুষাণকে বের হতে দেখেছেন সুমনের রুম থেকে, তাই তিনি তোড়ার কথা বিশ্বাস করলেন। তিনি বললেন, কুষাণ নিজের ইচ্ছায় সুমনের রুমে ছিল না, তুমি তাকে ঘরে উঠতে দাওনি বলে সে সুমনের রুমে গিয়েছে। না মানে আব্বু, সে আসলে বলতে গিয়ে থেমে গেল। জারিফ চৌধুরী বললেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, মান অভিমান হবে, আবার ভালোবাসাও হবে, তাই বলে স্বামীকে তুমি ঘরে উঠতে দেবে না? এটা কেমন অসভ্যতা তোরা? কুষাণের সাথে এমন আচরণ করতে করতে একদিন দেখবে সেও নিজে পাল্টে গিয়েছে, সেও তোমার সাথে এমন বাজে আচরণ করা শুরু করবে, তখন কি হবে? না মানে কিসের মানে? আজ যদি কামিনী এটা দেখতো কি হতো বুঝতে পারছো? তোরা নিচু মুখে থাকলো, সে কোনো উত্তর দিল না। জারিফ চৌধুরী তোরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে এই বাড়িতে থাকতে। কামিনী আর ইরামিরা ইলা যেভাবে তোমাকে অপমান করে কথা বলে, যে কোনো মেয়ের পক্ষেটা মেনে নেওয়া সম্ভব নয়। তবে কুষাণ কিন্তু তোমাকে অনেক বেশি ভালোবাসে। আমি আগেও বলেছি, ও একটু সহজ সরল মানুষ, এত প্যাচ বোঝে না। তাই বলি মা, ওকে অযথা কষ্ট দিও না। তোমার রাগ কামিনীর ওপর, ওকে বলো তোমার রাগ ইরামিরা লিরার ওপর। প্রতিবাদ করতে হলে ওদের সাথে করো, অযথা ওদের রাগ কুষাণের ওপর ঝাড়ো না। তোরা জারিফ চৌধুরীর কথা শুনে কাঁদতে লাগলো। তার আজ নিজেকে খুব অসহায় লাগছিল। সে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছে যেখান থেকে সে নড়তেও পারছে না, সরতেও পারছে না, আবার লেগে থাকতেও ভীষণ কষ্ট হচ্ছে। তোরাকে কাঁদতে দেখে জারিফ চৌধুরী বললেন, এভাবে কেঁদো না তোরা। আজ তুমি যাদের জন্য কাঁদছো, একদিন তারাই তোমার কাছে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইবে। তবে সেদিন পেতে হলে তোমাকে অনেক বেশি স্ট্রং হতে হবে। তোমাকে ধৈর্য হারালে চলবে না। আমি আমার নিজের বউ আর মেয়েদের কখনোই সাপোর্ট করি না, কারণ তারা কখনোই আমার কথা শোনেনি, নিজেদের ইচ্ছে মতো চলাফেরা করেছে। তবে আমি তোমাকে নিজের মেয়ের মতো মনে করি, তাই যা বললাম যদি সেই অনুযায়ী চলতে পারো তাহলে কখনোই তোমার খারাপ কিছু হবে না। প্রথম উপদেশ, তুমি কখনোই কুষাণের সাথে খারাপ ব্যবহার করবে না। কুষাণ যদি কোনো জিনিস বুঝতে না চায়, ওকে ভালো করে বোঝালেই সে বুঝবে। কুষাণ যাকে ভালোবাসে তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, আর যাকে একবার ঘৃণা করবে তার দিকে আর ফিরেও তাকাবে না।
কামিনী আর ইরামিরা লীরাকে কেন কুষাণ কিছু বলতে পারে না জানো? কেন তাদের মুখে দেখে মুখে কিছু বলতে পারে না? একটাই কারণ, ওরা কখনোই কুষাণের সাথে খারাপ ব্যবহার করে না। যত কিছুই হোক, কামিনী কখনোই কুষাণকে গালাগালি করে না। ইরামিরা লীরা ভাইয়ের ওপর কখনোই রাগারাগি করে না। তাহলে কুষাণ কিভাবে তাদের গালমন্দ করবে? কিন্তু আমি অনেকবার দেখেছি তুমি কুষাণের সাথে অনেক বাজে ব্যবহার করো, ওর ওপর তৎক্ষণাৎ রেগে যাও। এরকম রাগ না দেখিয়ে ওকে একটু বুঝিয়ে বলবে, তাহলেই সে বুঝতে পারবে। তোরা কাঁদতে কাঁদতে বলল, আব্বু ওইরকম বোকা ছেলেকে আমি কিভাবে বুঝাবো? সে যে সহজ জিনিসটাও বুঝতে পারে না। তখন আম্মু আর আপুরা কত আজে বাজে কথা বলল, আমি সেটার জন্য মন খারাপ করে কাঁদছিলাম। আপনার ছেলে আমাকে কাঁদতে দেখে বলে আমি নাকি চকলেট আর চিপসের জন্য কাঁদছি। বলুন তো কার মেজাজ ঠিক থাকবে তখন? হঠাৎ পিছন থেকে কুষাণ এসে বলল, এই কথাটা আমাকে বুঝিয়ে বললে কি প্রবলেম হতো তোমার? আমি তো আর জানি না তুমি কেন কাঁদছো। আমি তো আর সব জানতা শমশের না, তোমার মুখ দেখেই বুঝে যাব কি হয়েছে তোমার। তোরা কুষাণের কাছে এসে বলল, তুমি বোঝো না মানলাম, কিন্তু বাচ্চার মতো উল্টোপাল্টা কথা কেন বলো? আমি কোন দিন চিপস আর চকলেটের জন্য কাঁদছিলাম? কাঁদোই তো, একদিন চিপস চকলেট না আনলে মুখ ফুলিয়ে বসে থাকো। ভেবেছো আমি বুঝি না? তাই ভাবলাম আজও বুঝি, সেজন্য কাঁদছো। কুষাণ, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। আমি কোন দিন ফুলে থাকলাম চিপস আর চকলেটের জন্য? থাকোই তো, বাবার সামনে ভালো সাজছ এখন। তোরা তখন জারিফ চৌধুরীর কাছে গিয়ে বলল, আব্বু আপনি যে ধৈর্য ধরে থাকতে বলছেন, আমি কি ধৈর্য ধরে থাকবো? নিজের চোখেই দেখেন কিভাবে উল্টোপাল্টা কথা বলছে। আমি কিন্তু কখনোই এসব কিছুর জন্য রাগ করে বসে থাকতাম না। কুষাণ বলল, আব্বু তুমি কার কথা বিশ্বাস করবে, আমার না তোরার? জারিফ চৌধুরী বললেন, তুই মিথ্যে বলছিস আর তোরাই সত্যি বলছিস, যা এখন রুমে চলে যা। কুষাণ বলল, আব্বু এটা তুমি বলতে পারলে? আমাকে মিথ্যেবাদী বানালে? আমি আর যাবই না রুমে। না গেলে না যাবে। আব্বু ওকে জোর করবেন না। এই বলে তোরা একা একা রুমে চলে গেল। জারিফ চৌধুরী তোরাকে ডাক দিয়ে বললেন, তোরা একাই যাচ্ছ কেন ওভাবে? কুষাণকেও নিয়ে যাও। তোরা খেমে গিয়ে বলল, আব্বু ও কি ছোট বাচ্চা যে ওকে নিয়ে যেতে হবে? ওকে পায়ে হেঁটে আসতে পারে না? কুষাণ বলল, না আব্বু আমি আর যাব না ওই ঘরে, কারণ ও আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি আর কখনোই যাব না ও ঘরে। আগে ওর বিচার করো, তারপর দেখা যাবে। এত রাতে বেশি ঝামেলা করিস না কুষাণ, কাল এর বিচার করে দেব। এখন রুমে চলে যা। তোর আম্মু কিন্তু জেগেই আছে। এভাবে এখানে দেখলে কি হবে বুঝতেই পারছিস। তোরে তো কিছু বলবে না, শুধু শুধু তোরাকে বকবে। কুষাণ বলল, আব্বু মনে যেন থাকে, কাল অবশ্যই এর বিচার করবে। এই বলে কুষাণ ঘরে চলে গেল। তোরার আঙুল কেকে যাওয়ায় কুষাণ আজ আর ভার্সিটিতে গেল না। সে তোরার সেবা করতে লাগলো। যেহেতু তোরা এখন তার ডান হাত দিয়ে কোনো কাজই করতে পারছে না, তাই আজ তোরার কুষাণকে ভীষণ প্রয়োজন। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু তোরার আঙুল কেটে যাওয়ার খবর তার পরিবারের কাছে কুষাণ এমনভাবে বর্ণনা করেছে যে তোরার বাবা মা দাদি চাচা চাচি কাজিন সবাই ছুটে এলো তোরাকে দেখার জন্য। তোরা নিজেও জানে না তার হাতের এত খারাপ অবস্থা হয়েছে। সে তো জানে সামান্য একটু কেটেছে, আর তাতে স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করার পর আর কোনো অসুবিধা হচ্ছে না, না কোনো রক্ত পড়ছে, না কোনো ব্যথা আছে। তোরার পরিবারের লোকজনও ভীষণ অবাক হলো। তারা তো ভেবেছিল তোরার হাত খুব বাজেভাবে কেটে গেছে। চামেলি বেগম তোরার কথা শুনে পুরো রাস্তা কান্নাকাটি করতে করতে এসেছেন। তার একটি মাত্র মেয়ে, কেন যে তাকে আগেই বিয়ে দিতে গেলেন? যে মেয়ে নিজের বাড়িতে এক গ্লাস পানি ঢেলে খায়নি, সে আজ শ্বশুর বাড়ি গিয়ে বাবরচিদের মতো দিনরাত রান্না করছে। এখন কি হবে তার মেয়ের? এই হাত যদি ভালো না হয় সে কিভাবে চলবে? গোলাপ সাহেব অনেক বোঝানোর পর চামেলি বেগম চুপ হয়ে গেলেন। সবাই বেশ চিন্তার মধ্যে ছিল। তারা যখন সবাই কুষাণদের বাড়ি এসে তোরার আঙুলে ব্যান্ডেজ করা দেখল, চামেলি বেগম একটা চিৎকার করে উঠলেন। তিনি ভাবলেন, সত্যি সত্যি তোরার আঙুলটা মনে হয় পুরোই কেটে গেছে। চামেলি বেগমের সাথে সাথে তোরার দাদি আর আব্বুও ভয় পেয়ে গেলেন।
তোরা সবাইকে এভাবে দেখে নিজেও আতঙ্কের মধ্যে পড়ে গেল। হঠাৎ সবাই তার শ্বশুর বাড়ি কেন? একবার তো একটা খবর দিতে পারতো। চামেলি বেগমের কান্নাকাটি দেখে আর তার পরিবারের বাকি সদস্যদের মুখের দিকে তাকিয়ে সে না হেসে থাকতে পারল না। তোরা হাসতে হাসতে বলল, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? কি হয়েছে আমার? চামেলি বেগম তোরার পাশে এসে বসে বললেন, মা এখন কেমন আছিস? তোরা বলল, আমি তো ভালোই আছি, কিছুই হয়নি তো আমার। তুই বুঝবি না মা, তোর কি হয়েছে। এই বলে চামেলি কুষাণকে বললেন, বাবা এখন কি অবস্থা? ডাক্তার কি বলেছে? কুষাণ বলল, আম্মু মারাত্মক কিছু হয়নি, তাই ডাক্তার ডাকার প্রয়োজন পড়েনি। মানে কি কুষাণ? ডাক্তার ছাড়া কিভাবে ট্রিটমেন্ট করলে তুমি? তখন তোরা চামেলি বেগমকে বলল, বিশ্বাস করো আম্মু, আমি ঠিক আছি, শুধু একটু ছিলে গেছে, এতে ডাক্তার ডাকতে হবে কেন? আর তোমরা সবাই এত ভয় পাচ্ছ কেন? শেষমেশ তোরা ব্যান্ডেজ খুলেই দেখালো, সামান্য একটু ছিলে গেছে তার। ডাইনিং টেবিলে বসে গল্প করা কুষাণ আর জুথির দিকে তাকিয়ে সবজি কাটতে গিয়ে এই অবস্থা হয়েছে তোরার। এতক্ষণে সবার বিশ্বাস হলো কিছুই হয়নি তোরার। হেনা বেগম হঠাৎ কুষাণের কান টেনে ধরে বললেন, এই ফাজিলের ফাজিল, কি বলেছিস তোর শ্বশুরকে? তোরার নাকি আঙুল পুরোটাই কেটে গেছে। দাদি ব্যথা পাচ্ছি আমি, ছেড়ে দাও। ব্যথা পাওয়ার জন্যই তো ধরেছি, এইভাবে কেউ বলে? সবাই তো একদম ভয় পেয়ে গিয়েছিলাম। কুষাণ বলল, আসলে দাদি, ও যেভাবে চিৎকার করে উঠেছিল আর যেভাবে ওর আঙুল বেয়ে বেয়ে রক্ত পড়ছিল তা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওর মনে হয় আঙুলটা পুরোই কেটে গেছে, সেজন্য আপনাদের খবর দিয়েছিলাম। পরে তো আপনারাই বলতেন, এত কিছু হয়ে গেল আর আপনাদের জানালাম না। গোলাপ সাহেব আর চামেলি বেগম কুষাণের এমন কর্মকাণ্ডে হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারা কাঁদে কি বলবেন বুঝতেই পারছেন না। সত্যি কুষাণ এত ভালোবাসে তাদের মেয়েকে? সামান্য একটু কেটে যাওয়ায় সবাইকে জড়ো করেছে, আর সেই ছেলেটাকে তারা ভুল বুঝেছিল একসময়। এদিকে কামিনী চৌধুরী ছেলের এমন কর্মকাণ্ড আর তোরার পরিবারের সবাইকে এভাবে আসতে দেখে মুখ ভেঙচির বললেন, আর কত ঢং দেখবো খোদা, এইটা দেখার জন্য বুঝি বাঁচিয়ে রেখেছিলে আমাকে? আমার ছেলেটার এত অদপতা হয়েছে, সামান্য হাত কাটাকে কেন্দ্র করে এত কাহিনী শুরু হয়ে গেল। ও মোর আল্লাহ, বাঁচাও আমাকে। এই বলে কামিনী রুম থেকে বেরিয়ে গেলেন আর নিজের রুমে গিয়ে চুপচাপ বসে রইলেন। হেনা এবার স্বর্ণাকে বললেন, চল আমরাও একটু বাইরে থেকে ঘুরে আসি। এই প্রথমবার নাতনির বাড়ি এলাম, একটু ঘুরে ঘুরে দেখি চারপাশ। তুমি যাও দাদি, আমি একটু আমাদের দুলাভাইয়ের সাথে মজা করি। এই বলে স্বর্ণা কুষাণের হাত ধরে বলল, ভালো আছেন দুলাভাই? কুষাণ স্বর্ণাকে তার এভাবে হাত ধরা দেখে তাড়াতাড়ি হাত সরিয়ে নিয়ে বলল, জি ভালো আছি। তা আপনি ভালো আছেন? আপনি করে বলায় হেনা বেগম হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে গেলেন আর মনে মনে ভাবলেন, দুলাভাই যে এত সহজ সরল হবে ভাবতেই পারছি না। আমাদের তোরা কত চঞ্চল, আর কুষাণ হলো একদম তার উল্টো। স্বর্ণা হাঁ হয়ে রইল। সে ভাবল দুলাভাইয়ের সাথে একটু মজা করবে, কিন্তু তার দুলাভাই তো তাকে আপনি করে মজা করা থামিয়ে দিল। তখন তোরা কুষাণকে বলল, ওকে আপনি করে বলছো কেন? স্বর্ণা আমার ছোট, তোমার ছোট শালি সে। ও সরি, বুঝতে পারিনি। ঠিক আছে দুলাভাই, কিছু মনে করিনি, ভুল হতেই পারে। তাছাড়া যেভাবে দেখতে এসেই হঠাৎ করে তোরা আপুর বিয়েটা হয়ে গেল, না চেনারই কথা। আপনার সাথে তো ঠিক করে এখনো পরিচয়ই হয়নি কারোর। কুষাণ মাথা নাড়িয়ে বলল, জি তোমরা গল্প করো, আমি একটু আসছি। স্বর্ণা আবার কুষাণের হাত ধরে বলল, আরে দুলাভাই কই যাচ্ছেন এভাবে? বসেন একটু,
আপনার সাথে কিছুক্ষণ গল্প করি। তখন কুষাণ তোড়ার দিকে তাকালো। তোড়ার মুখ দেখে অন্য মুখ হলো আর মিটিমিটি করে হাসতে লাগলো, কারণ স্বর্ণা তার হাত ধরায় কুষাণ ভীষণ লজ্জা পাচ্ছিল। কুষাণ মেয়ে মানুষ দেখলে আসলেই 10 হাত দূরে দূরে থাকে। সেই লাজুক কুষাণ তার সাথে প্রেম করেছে 1 বছর। ব্যাপারটা কিন্তু বেশ অদ্ভুত। কুষাণের ফ্যামিলির কেউ শুনলে জীবনেও এটা বিশ্বাস করবে না। তবে তোরা এ ব্যাপারে জিজ্ঞেস করলে কুষাণ জানায় এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ফোনে ফোনে প্রেমটা শুরু হওয়ার কারণে। কারণ কুষাণ তোরার সাথে ফোনে কথা বলতে বলতেই ভালোবেসে ফেলে, সেজন্য প্রেমটা কন্টিনিউ করতে পেরেছে। সামনাসামনি সে তো কোনো মেয়ের চোখেও তাকাতে পারে না। কুষাণকে এভাবে দূরে দূরে সরতে দেখে স্বর্ণা বলল, আপনি কি লজ্জা পাচ্ছেন দুলা ভাই? কই, আপনি শালির সাথে একটু মজা করবেন, মজার মজার গল্প করবেন, তা না করে চুপচাপ বসে আছেন। কুষাণ বলল, আমার একটু দরকারি কাজ আছে, আমি পরে এসে গল্প করব। এই বলে কুষাণ চলে গেল। স্বর্ণা এবার তোরার কাছে গিয়ে বলল, আপু, দুলাদাই কি একটু বেশি লাজুক? তোরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, স্বর্ণা বলল, সো স্যাড। দুলাভাই যদি এমন লাজুক হয় তাহলে তোকে সে ভালোবাসে কেমনে? মানে বোঝাতে চাইছিলাম সে তোকে আদর করে কেমনে? না সেটাও পারে না। তোরা স্বর্ণার মুখে এমন কথা শুনে ওর মাথায় একটা চড় দিয়ে বলো, বেশি পেকে গেছিস দেখছি তুই, কিসব বলছিস? চড় দিলে কেন আমাকে? আমি খারাপ কি বললাম? দুলাভাই রোম্যান্টিক না আনরোম্যান্টিক সেটা শুধু জানতে চাচ্ছি। তোরা বলল, রোম্যান্টিক আছে। স্বর্ণা অবাক হয়ে বলল, মানে? হ্যাঁ মানে আবার কি? কিন্তু ওনাকে দেখে তো বোঝা গেল না উনি রোম্যান্টিক একজন মানুষ, সেটা আমার বিশ্বাস হয় না। তোরা আবার স্বর্ণার মাথায় একটা চড় দিল আর বলল, ও কি তোর সামনে বউয়ের সাথে রোম্যান্স করবে? যার সাথে করার দরকার তার সাথেই ঠিক করে, অন্য মানুষের সামনে হাবলু। তবে আমার কাছে একজন রোম্যান্টিক মানুষ সে। স্বর্ণা তোরাকে জড়িয়ে ধরে বলল, সত্যি বলছিস আপু? ইস, আমার জামাইটা যদি এমন হতো, সবার সামনে এমনভাবে থাকবে যে কিছুই বোঝে না, আর আমার সাথে ঠিকই রোমাঞ্চ করবে। জানি না কি আছে কপালে আমার, তবে অন্য দিক দিয়ে পারফেক্ট হোক বা না হোক, শুধু একটু রোম্যান্টিক হলেই চলবে। ঠিক সেই সময় সুমন আর সোনিয়া ভাবি ভাবি বলে রুমে ঢুকলো। সোনিয়া তোরার পাশে বসলো আর সুমন দাঁড়িয়ে থেকেই বলল, কি হয়েছে ভাবি তোমার? বাসায় এত লোকজন কেন? কই কি হয়েছে? কিছুই হয়নি, শুধু একটু ছিলে গেছে। আর তাতে তোমার পাগল ভাই সবাইকে বলেছে আমার আঙ্গুল একদম হাত থেকে আলাদা হয়ে গেছে, আর সেটা শুনে সবাই এভাবে দেখতে এসেছে আমাকে। সুমন তোরার কথা শুনে হাসতে হাসতে বলল, আহারে, আমার ভাইটা যে তোমাকে এত বেশি কেয়ার করে সত্যি আমরা বুঝতে পারিনি। কই আমার বৌসহাগী ভাইটা কোথায়? এই বলে সুমন এদিক ওদিক তাকিয়ে কুষাণকে খুঁজতে লাগলো। হঠাৎ সুমনের চোখ গেল স্বর্ণার দিকে, আর স্বর্ণার দিকে চোখ যেতেই সুমন একদম লজ্জায় লাল হয়ে গেল। মুহূর্তের মধ্যে সুমনের হাস্যোজ্জ্বল মুখটা মলিন হয়ে গেল। স্বর্ণা হঠাৎ সুমনকে বলল, আমাকে কি আপনি চিনতে পেরেছেন? সুমন ডাইরেক্ট বলল, না তো, আপনাকে আমি কিভাবে চিনব? সুমন বেশি ভাব দেখাতে গিয়ে আরো বেশি ধরা খেয়ে গেল, কারণ স্বর্ণা তখন বিস্তারিতভাবে বলতে লাগলো তাদের প্রথম কোথায় দেখা হয়েছিল, যে দিনটির কথা সুমন আজও ভোলে না। এরকম দিন মনে হয় তার জীবনে আর আসেনি, আর আসবেও না। সুমন আর বেশিক্ষণ থাকলো না তোরার রুমে, সোনিয়াকে রেখেই রুম থেকে বেরিয়ে গেল। তোরা তখন স্বর্ণাকে বলল, কি হয়েছে রে? সুমন তোকে দেখে ওভাবে চলে গেল কেন? স্বর্ণা হাসতে হাসতে বলল, আপু, যেদিন তোকে সবাই দেখতে গিয়েছিল সবার যে একসাথে পেট খারাপ হয়েছিল ভুলে গেছিস সেটা? ভুলিনি তো, কি হয়েছে? স্বর্ণা বলল, এই ছেলেটি তার মায়ের সাথে আমাদের ওয়াশরুমে গিয়েছিল, কিন্তু আব্বু ওদের আগেই ওয়াশরুমে থাকায় ইনি বাচ্চাদের মতো বেশ কান্নাকাটি করছিলেন, আর ওনার মাকে চিৎকার করে বলছিলেন তাড়াতাড়ি একটা ওয়াশরুমের ব্যবস্থা করো। আমার না ওনার কান্নাকাটি দেখে ভীষণ হাসি পাচ্ছিল সেদিন, সেই জন্য ওনার ফেসটা বেশ ভালোভাবেই মনে আছে আমার। তোরা সেই দিনের কথা মনে করে নিজেও হেসে উঠল। কি একটা অবস্থা হয়েছিল সবার। শেষমেশ বুদ্ধি করে সে তার পরিবারকে অপবাদ আর অপমানের হাত থেকে বাঁচিয়েছে। সোনিয়া নিজেও হো হো করে হেসে উঠল।
সেদিন সত্যি তার সুমন ভাইয়ের এমন নাজেহাল অবস্থা দেখে তারও ভীষণ হাসি পেয়েছিল। শুধু সুমন নয়, পরিবারের সবার অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছিল। অন্যদিকে কুশান্ত একদম ভয়ের মধ্যে ছিল। এই বুঝি তোরা তাদের প্রেমের কথা প্রকাশ করে, আর তার বাবা মা রাগ করে বাসা থেকে বের করে দেয় তাকে। সোনিয়া আর স্বর্ণা গল্প করতে করতে দুইজন বেশ ফ্রি হয়ে গেল। তারা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতে লাগলো, আর গল্প করতে করতেই একসাথে রুম থেকে বেরিয়ে গেল। ওরা চলে যাওয়ার পর তোরা বেড থেকে উঠে কুশানকে খুঁজতে লাগলো আর ভাবতে লাগলো, না জানি কুশান কোথায় চলে গেল। হঠাৎ কুশান কোথা থেকে যেন পাখির মতো উড়ে এসে তোরাকে ব্যালকনির দিকে টেনে নিয়ে গেল। হঠাৎ আকস্মিকভাবে পিছন দিক থেকে তোরাকে ধরায় তোরা একদম চমকে গেল। নিজের বুকে থুতু ছিটিয়ে দিয়ে বলল, এইভাবে কেউ ধরে নাকি কুশান? আমি তো একদম ভয় পেয়ে দিয়েছিলাম। কুশান তোরাকে জড়িয়ে ধরে বলল, আমি ছাড়া আর কার সাহস আছে তোমাকে ধরার? তোরা বলল, কি জন্য এখানে নিয়ে এলে? কেউ দেখলে কি বলবে? আমার ব্যালকনিতে কে আসবে? এই বলে কুশান তোরার ঘাড়ে মুখ রেখে বলল, এখন কি ব্যথা একটু কমছে তোরা? তোরা বলল, আচ্ছা কুশান, তুমি এরকম পাগলামি করছো কেন? আমার কতটুকু কেটেছে? সামান্য একটু কেটেছে, আর তুমি যে কাণ্ড শুরু করেছো, না জানি সত্যি সত্যি আঙুলটা কেটে পড়লে কি করতে? কুশান বলল, তখন আমি আর ঠিক থাকতে পারতাম না তোরা। তোমার একটু ব্যথা লাগলেই কেন জানি আমার বুকের ভেতরটা চড়াত করে ওঠে। মনে হয় ব্যথাটা তুমি পাওনি, আমি পেয়েছি। এমন কেন হয় বলতে পারো? তোরা বলল, সামান্য ব্যথা পাওয়াতেই যখন তোমার এত কষ্ট হয়, তাহলে যদি আমিই না থাকি তখন কি হবে? কুশান তোরার মুখে এই কথা শুনে তার মুখ চেপে ধরল, আর কোনো কথা না বলে মাথা নাড়িয়ে বলল, আর যেন না শুনি এমন কথা। তুমি না থাকলে আমিও থাকবো না। তুমি ছাড়া এই শূন্য জীবন দিয়ে আমি করবোটা কি? তোরা কুশানের এমন কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল আর ভাবতে লাগলো, সে কত খারাপ আচরণ করে কুশানের সাথে। একটু রেগে গেলে মারধরও করে, আর সেই কুশানটাকে কত ভালোবাসে। কুশান আসলেই তোরাকে অনেক ভালোবাসে, কিন্তু সে তার অনুভূতি পুরোটা প্রকাশ করতে পারে না। মুখ ফুটে বলতে পারে না, তোরা আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি সত্যি তোমাকে ভীষণ ভালোবাসি। হঠাৎ রুমে টুনি চলে এলো। সে ভাবি ভাবি বলে ডাকতে লাগলো। তোরা টুনির কথা শুনে তাড়াতাড়ি কুশানকে ছেড়ে দিয়ে তার রুমে চলে গেল। বলল, কি হয়েছে রে, ডাকছিস কেন? টুনি বলল, ভাবি, আপনার যে বাড়ি থেকে লোকজন এসেছে তাদের জন্য খাবার দাবার করতে হবে না? কি কি নাস্তা বানাবো? কুশান টুনির কথা শুনে ওকে ধমক দিয়ে বলল, মেহমানের জন্য কি কি নাস্তা রেডি করতে হয় তা তুই জানিস না? সেটার জন্য কি তোর ভাবির কাছে আসতে হবে? টুনি বলল, আমাকে এত ধমক দিয়ে কথা বলেন কেন কুশান ভাইয়া? খালামণি বলল তোর ভাবিকে গিয়ে জিজ্ঞেস কর তার মা বাবার জন্য কি কি আইটেম করবে, সেজন্য জিজ্ঞেস করতে আসলাম। তোরা কুশানের কাছে গিয়ে বলল, তুমি কিন্তু টুনির সাথে সবসময় ধমক দিয়েই কথা বলো, আমি নিজেও শুনেছি। ও তো ভালো কথা বলার জন্যই এসেছে। এই চল। এই বলে তোরা টুনিকে নিয়ে রান্নাঘরে চলে গেল। কুশানও বলে, তুমি এই হাত নিয়ে রান্না করবে তোরা? হ্যাঁ করব, আমার কোনো অসুবিধা হবে না। তুমি কুশান এখন যাও তো। হঠাৎ সুমন এসে বলল, ভাবি এই দিকে একটু এসো তো। কুশান তখন এগিয়ে এসে বলল, কি দরকার ওর সাথে? সেটা আমি ভাবিকেই বললাম, তোকে কেন বলবো? এই বলে সুমন তোরার কাছে গিয়ে বলল, সোনিয়া কোথায় ভাবি? ওকে দেখছি না যে। স্বর্ণার সাথে কোথায় যে গেল? স্বর্ণা? তোমার ওই কাজিনটার নাম বুঝি? হ্যাঁ। দূর, কি এক বিপদে পড়লাম বাবা। যতই চাচ্ছি ওই মেয়ের সামনে আর যাব না, ততই যেতে হচ্ছে আমাকে। সুমন বিড়বিড় করতে করতে চলে গেল। তোরার মার বাবারা সেই কখন এসেছে, এখনো পর্যন্ত তাদেরকে এক গ্লাস পানি পর্যন্ত দেয়নি কেউ। কামিনী তো মেহমান দেখেই নিজের রুমে গিয়ে বসে আছেন। এতদিন সারাক্ষণ পিছু পিছু থাকতেন, আজ একদম হাত পা গুটিয়ে বসে আছেন নিজের বিছানায় আর চারিদিকে তাকিয়ে দেখছেন। কামিনী এমনই, তিনি নিজে এক গ্লাস পানি ঢেলে খান না, আর করবেন মেহমানের সেবা। কামিনী এতদিন শুধু কুশানের দেখভাল করতেন, তোরা আসার পর থেকে সেটুকুও আর করেন না। তিনি তো বসে থেকে শুধু ভাবছেন কুশানের ভবিষ্যৎ নিয়ে। কুশান তো 2 দিনেই একদম বউ পাগল হয়ে গেছে। ভবিষ্যতে যে আর কি কি করবে কে জানে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।